লিও যে কথা বলতে পারে না, কিন্তু একদিন তার ভালোবাসার মানুষ নাদিরা হঠাৎ করে উধাও হয়ে গেল। কথা বলতে না পারলেও লিও তার মনের সব শক্তি দিয়ে নাদিরাকে খুঁজে বের করার শপথ নিল। এখন সে নামলো শহরের সব থেকে খারাপ আর বিপজ্জনক গলিতে, যেখানে লুকিয়ে আছে ভয়ঙ্কর অপরাধীরা। পথের প্রতিটি ধাপে তার দেখা হলো এমন কিছু রহস্যময় খনি আর ডাক্তারদের সাথে যারা তাকে কিছুতেই থামতে দেবে না। এই নিঃশব্দ মানুষটি কি তার হারানো ভালোবাসাকে ফিরিয়ে আনতে পারবে, নাকি শহরের এই ভয়ঙ্কর অন্ধকার তার কণ্ঠকে চিরকালের জন্য স্তব্ধ করে দেবে? সাসপেন্সে ভরা এই রহস্য শেষ কোথায়? গল্পের শুরুতে আমরা লিও নামের একটি ছোট ছেলেকে দেখি। সে তার মা বাবার সাথে নৌকায় ঘুরছিল। হঠাৎ সে পানিতে পড়ে যায় আর ডুবে যেতে থাকে। আর তখনই নৌকার পাখার আঘাতে তার গলায় খুব গভীর চোট লাগে। সাথে সাথে লিওর পরিবার তাকে হাসপাতালে নিয়ে যায়। ডাক্তার তার মাকে বলেন যে লিওর আওয়াজ চলে গেছে, তাই তার গলায় অপারেশন করতে হবে, না হলে সে কখনোই কথা বলতে পারবে না। কিন্তু লিওর মা ডাক্তারকে অপারেশন করতে বারণ করে দেন। তিনি বলেন ঈশ্বর নিজেই লিওকে ঠিক করে দেবেন। এরপর গল্পটা বেশ কয়েক বছর এগিয়ে যায়। তখন প্রযুক্তি অনেক উন্নত হয়ে গেছে। লিও এখন বড় হয়েছে, কিন্তু সে এখনো কথা বলতে পারে না। লিও কাঠ খোদাই করতে খুব ভালোবাসে। সন্ধ্যার দিকে লিও তার বান্ধবী নাদরার সাথে দেখা করে। নাদরা তার জন্য একটা উপহার নিয়ে এসেছিল। সেটা খুলে লিও দেখে সে তার জন্য একটা মোবাইল ফোন এনেছে, যাতে তারা দুজনে চ্যাট করে কথা বলতে পারে। এতে প্রযুক্তি উন্নত হওয়ার পরও লিও প্রযুক্তি থেকে দূরে থাকতো। সে মোবাইলও ব্যবহার করতে পারতো না, তাই নাদরা তাকে মোবাইল ব্যবহার করার শেখাতে শুরু করে। এমনকি তাদের দুজনের ভিডিও করার সময় সে সেই ভিডিওটা আশেপাশে লাগানো মনিটরগুলোতে সরাসরি লাইভ দেখিয়ে দেয়। এটা দেখে লিও মুচকি এসে লজ্জা পায়। তারা দুজন সেই রোমান্টিক মুহূর্তটা উপভোগ করে খুবই। এরপর তারা দুজন একটি স্ট্রিপ ক্লাবে যায়, যেখানে তারা কাজ করত। লিও সেই স্ট্রিপ ক্লাবে বারটেন্ডার হিসেবে কাজ করত, আর নাদরা ছিল ওয়েট্রেস। বারে লিও নাদরাকে একটা ছোট কাঠের উপর খোদাই করা স্টারফিশ দেয়। এটা দেখে নাদরা বলে, পরেরবার তুমি আমার জন্য সি হর্স মানে সমুদ্রের ঘোড়া বানাবে। এই কথা বলে সে কাস্টমারদের পানীয় দিতে চলে যায়। কিন্তু পানীয় দেওয়ার সময় সাটো নামের একজন কাস্টমার তাকে খারাপ মন্তব্য করে এবং খারাপভাবে স্পর্শ করতে শুরু করে। তখনই লোবা, যে ওই একই বারে কাজ করত এবং নাদরার বন্ধু ছিল, সে সব দেখে নাদরাকে বার থেকে বাইরে নিয়ে যায়। লোবা নাদরাকে জিজ্ঞাসা করে, তুমি কি টাকার ব্যবস্থা করেছো? নাদরা বলে, আমার কাছে এখনো পর্যন্ত টাকা নেই, আর লিওকে আমি আমার অতীত সম্পর্কে এখনো কিছু বলিনি। এরপর নাদরা আবার বাড়ির ভেতরে গিয়ে তার কাজ করতে শুরু করে। কিন্তু তখনই সাটো আবার সে তাকে খারাপ মন্তব্য করতে করতে খারাপভাবে স্পর্শ করতে শুরু করে। তবে এবার লিও রাগের মাথায় সাটোকে গলা চেপে ধরে বাথরুমে নিয়ে যায়। তখনই সাটোর বন্ধু র‍্যাপ সেখানে এসে সাটোকে লিওর কাছ থেকে ছাড়িয়ে নেয়। কিন্তু লিও তখনও খুব রাগে ছিল, তাই নাদরা তাকে ঝগড়া করতে বারণ করে বলে, লিও, আমাদের চাকরি হারালে চলবে না। এরপর বারের বাউন্সাররা সাটো আর র‍্যাপকে সেখান থেকে বের করে দেয়। তখন নাদরার কাছে নিকি নামের একজনের ফোন আসে। সে তাকে একটা ঠিকানা বলে, তাই সে তার হাতেই সেই ঠিকানাটা লিখতে শুরু করে। এটা দেখে লিও তাকে তার স্ক্র্যাচ প্যাডটা দেয়। তখনই বারের মালিক ম্যাক্সিম লিওকে ডেকে সতর্ক করে দেয় যে তুমি যদি আর কখনো কোনো কাস্টমারের সাথে ঝগড়া করো, তাহলে তোমাকে চাকরি থেকে বের করে দেয়া হবে। বাড়ির কাজ শেষ হওয়ার পর লিও বাড়িতে এসে ঘুমানোর চেষ্টা করছিল, কিন্তু তখনই বাইরে কারোর কান্নার আওয়াজ শুনতে পায়। সে দরজা খুলতেই দেখে তার বাড়ির বাইরে নাদরা মাটিতে বসে আছে। নাদরা তাকে বলে, আমার তোমাকে কিছু বলার আছে। কিন্তু লিও তার পুরো কথা না শুনেই খুব মন খারাপ করে ভাবে হয়তো সে তাকে ছেড়ে অন্য কারোর কাছে চলে যাচ্ছে। নাদরা তাকে বলে, তেমন কিছু নয়, আমি তোমাকে ছেড়ে কখনোই যেতে চাই না, তবে তোমাকে আমার একটা জরুরি কথা বলতে হবে। তখন লিও তাকে তার স্ক্র্যাচ প্যাডে লিখে জানায়, আমার জীবনে তোমার চেয়ে জরুরি আর কিছু নেই। এরপর লিও তাকে তার কাজের জায়গায় নিয়ে যায়, যেখানে সে তাদের দুজনের জন্য একটা বিছানা তৈরি করছিল। এটা দেখে নাদরা খুব খুশি হয়, কিন্তু পরের মুহূর্তে সে হতাশ হয়ে বলে, কিছু একটা আছে যা তুমি আমার সম্পর্কে জানো না। এই বলে সে সেখান থেকে চলে যেতে চায়। তখনই লিও তার হাত ধরে ফেলে, আর তারা সেখানেই প্রেম করতে শুরু করে। পরের দিন সকালে লিও যখন ঘুম ভাঙে, তখন সে নাদরাকে সেখানে দেখতে পায় না। সে ভাবে হয়তো সে তাকে ছেড়ে চলে গেছে। অন্যদিকে আমরা দুইজন সার্জন ক্যাকটাস এবং তার সঙ্গী ডাককে দেখি। তারা ম্যাক্সিমের গুন্ডাদের একজনের অস্ত্রোপচার করছিল, যার 5টা গুলি লেগেছিল। তার আসলে ম্যাক্সিমের জন্য একটা কালো বাজারের ক্লিনিকে সার্জন হিসেবে কাজ করত। কিন্তু ক্যাকটাস এখন এই কাজ ছেড়ে তার মেয়ের সাথে জার্মানি গিয়ে শান্তিতে থাকতে চায়। তাই সে ম্যাক্সিমকে তার এবং তার মেয়ের জন্য নকল ভিসা আইডি বানিয়ে দিতে বলেছিল। ক্যাকটাস ম্যাক্সিমের লোক, যার নাম আকম, তাকে জিজ্ঞাসা করে যে ম্যাক্সিম কবে নাগাদ তার আর তার মেয়ের আইডি তৈরি করে দেবে। আকম
বলে 3 দিনের মধ্যে আইডি পেয়ে যাবে। কিন্তু ডাক এই শহরে থাকতে পছন্দ করত। সে ম্যাক্সিমের জন্য অস্ত্র পাচারের কাজ করার পাশাপাশি নিজের একটা ছোট্ট ব্যবসা করত, যেখানে সে বাচ্চাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ প্রতিস্থাপন করত এবং তাদের সাইবারনেটিক সার্জারি করত। এদিকে লিও একটা কফি শপে কফি খাচ্ছিল। তখনই ক্যাকটাস তার কাছে এসে বলে, যার সাথে তোমার বাড়ি ঝগড়া হয়েছিল তারা দুজনই ম্যাক্সিমের জন্য কাজ করে, আর তাদের মাধ্যমেই আমি আমার মেয়েকে নিয়ে জার্মানি যেতে পারবো। আসলে সাটু আর র্যাব দুজনেই ছিল হ্যাকার, যারা মানুষের জন্য নকল আইডি তৈরি করত। ক্যাকটাস এখানে লিওকে সতর্ক করে দেয় যে পরেরবার যদি তুমি সাটু আর র্যাবের সাথে কোনো ঝামেলা করো তাহলে তোমাকে আর এই দুনিয়ায় দেখা যাবে না। লিও তার এই সতর্কবার্তাকে পাত্তা দেয় না আর সেখান থেকে তার কাজ করার জন্য বাড়ি চলে যায়। সেখানে গিয়ে সে দেখে যে নাদরা বাড়ি কাজ করতে আসেনি। তখনই লোবা তাকে জিজ্ঞাসা করে, নাদরা কোথায়? ঠিক তখনই বাড়ির ম্যানেজার লিওকে নিকির সাথে পরিচয় করিয়ে দিয়ে বলে, নিকি ম্যাক্সিমের যৌনকর্মীদের ব্যবসা সামলায়, তাই তার কাছ থেকে কখনো পানীয়র দাম নিও না। নিকি লিওকে পানীয় অর্ডার করে বাড়ির ম্যানেজারের সাথে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর সেখানে সাটু আর র্যাব এসে লিওকে ভডকা পানীয় বানাতে বলে। তখনই সাটু নাদরাকে নিয়ে খারাপ মন্তব্য করে। এটা শুনে লিও রেগে গিয়ে সাটুর মুখে ভদকার বোতল ছুঁড়ে মারে আর তাদের সাথে মারামারি শুরু করে দেয়। এই মারামারির সময় লিও ভুল করে একজন ওয়েট্রেসকে কনুই দিয়ে আঘাত করে ফেলে দেয় আর সে অজ্ঞান হয়ে যায়। ফলে ম্যাক্সিম লিওর বারটেন্ডারের চাকরি থেকে বের করে দেয় লিওকে। বাড়ি এসে লিও ফোন থেকে নাদরাকে মেসেজ করে জানতে চায় তুমি কোথায়। নাদরার কাছ থেকে কোনো জবাব না পেয়ে সে নাদরার একটা ছবি নিয়ে বাইরে বেরিয়ে পড়ে এবং তাকে রাস্তায় খুঁজতে থাকে। রেড সেন্টারের কাছে সে লোবাকে দেখতে পায়। তার কিছু পিছু নিতে নিতে সে রেড সেন্টারে লোবার কাছে চলে যায়। লোবা তাকে জানায় যে নাদরা তোমাকে ছেড়ে চলে গেছে আর সে তোমার কাছ থেকে কিছু লুকাচ্ছিল। এরপর লিও বাড়ি ফিরে আসে। সে দেখে নাদরা তাকে একটা মেসেজ করেছে যাতে লেখা ছিল যে আমি হ্যাকার সলে আছি। লিওর সাথে সাথে হ্যাকার সলে গিয়ে নাদরাকে খুঁজতে শুরু করে। সাটু আর র্যাব যারা সেই হ্যাকার সলের মালিক ছিল তারা সিসিটিভি ক্যামেরায় লিওকে দেখে খুব রেগে যায়। ক্যাকটাস তখন সেখানে এসেছিল তার মেয়ের নকল ভিসা আইডি নিতে। ক্যাকটাস লিওকে সেখানে দেখে সঙ্গে সঙ্গে তার মেয়েকে নিয়ে সেখান থেকে চলে যায়। সাটু আর র্যাব লিওর কাছে এসে তাকে সেখান থেকে চলে যেতে বলে। লিও তাদের নাদরার ছবি দেখায়, কিন্তু তারা বলে আমরা নাদরা সম্পর্কে কিছুই জানি না, আর খুব রেগে তাকে সেখান থেকে চলে যেতে বলে। কিন্তু হঠাৎ লিওর মনে পড়ে যে নাদরা তার স্ক্র্যাচ প্যাডে কিছু একটা লিখেছিল, তাই সে দ্রুত সেখানে পড়ে থাকা একটা কাঠ কয়লাকে সে স্ক্র্যাচ প্যাডের সেই পাতার উপর ঘষতে শুরু করে। তখনই সে দেখে যে নাদরা ওসওয়াল্ড নামের এক ব্যক্তির ঠিকানা লিখেছিল। সে সঙ্গে সঙ্গে ওসওয়াল্ডের ঠিকানায় গিয়ে দরজা ধাক্কা দেয়। ওসওয়াল্ড দরজা খুলতেই সে তাকে কিছু জিজ্ঞাসা না করেই তার ঘরে ঢুকে নাদরাকে খুঁজতে শুরু করে। সেখানে সে একটা দেয়ালে অনেক মেয়ের ছবি দেখতে পায় যাদের সাথে ওসওয়াল্ড রাত কাটিয়েছে। কিন্তু সেই ছবিগুলোর মধ্যে লিও এমন একটা ছবি দেখতে পায় যার উপর নাদরার নাম লেখা ছিল। তবে সেই ছবিটা এত অন্ধকারে ছিল যে নাদরার মুখটা ঠিকভাবে দেখা যাচ্ছিল না। লিওকে এমনটা করতে দেখে ওসওয়াল্ড ভাবে যে লিও নিকির জন্য কাজ করে আর আজ তার থেকে টাকা নিতে লিও এসেছে। তাই সে লিওকে টাকা দিয়ে বলে নাদরা একজন কল গার্ল আর আমি তার সাথে খুব মজা করেছি। এটা শুনে লিও রাগ হয় আর সে ওসওয়াল্ডের গলা চেপে ধরে বিছানায় শুয়ে দেয় এবং টাকাগুলো তার মুখে গুজে দিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। ওসওয়াল্ডের কথা থেকে লিও বুঝতে পারে যে নিকি ম্যাক্সিমের যৌনকর্মীদের জন্য অন্য ক্লায়েন্টদের কাছে পাঠিয়ে তাদের কাছ থেকে টাকার কমিশন নেয়। অন্যদিকে ক্যাকটাস ডাকের সাথে বোলিং অ্যালিতে এসেছিল। সেখানে কিছু স্কুল গার্লকে দেখে ডাক তাদের নিয়ে খারাপ মন্তব্য করে। ক্যাকটাসকে বলে তোমার মেয়েও এখন বড় হচ্ছে। ডাকের এই নোংরা কথায় ক্যাকটাস রেগে যায় আর বল দিয়ে তার হাত চেপে ধরে বলে এরপর থেকে আমার মেয়েকে নিয়ে এমন বাজে কথা বলবে না। ডাক বলে আমি তো শুধু মজা করছিলাম। এরপর ডাক ক্যাকটাসকে নিয়ে রেড সেন্টারে চলে যায়। সেখানে সে একটা মেয়েকে নিয়ে রুমে যায়। ক্যাকটাস তার মেয়ে জেসিকে নিয়ে সেখানে এসেছিল আর তার একটা জরুরি কাজ ছিল, তাই সে তানি নামের একজন যৌনকর্মীকে তার মেয়ের কাছে বসিয়ে তার খেয়াল রাখতে বলে এবং সেখান থেকে চলে যায়। রাস্তায় লিও ফোন করে নাদরার কাছ থেকে একটা মেসেজ পায় যাতে নাদরা তাকে রেড সেন্টারের কিছু ছবি পাঠিয়েছিল। লিও রেড সেন্টারে পৌঁছাতেই সেখানে নিককে দেখতে পায় যে তানি আর ক্যাকটাসের মেয়ে জেসিকে ট্যাক্সিতে বসে কোথাও নিয়ে যাচ্ছিল। লিও একটা গাড়ি চুরি করে কোনো মতে সেটা চালু করে এবং তাদের পিছু নেয়। কিছুক্ষণ পর নিকি তানিয়া আর জেসিকে একটা রেস্টুরেন্টে নিয়ে যায়। লিও তাদের পিছু পিছু সেই রেস্টুরেন্টে যায়। লিও দেখে যে জোসি একটা স্ক্র্যাচ প্যাডে একটা ভাল্লুক আঁকছিল, তাই সে জোসির পাশে বসে নিজের স্ক্র্যাচ প্যাডেও কিছু আঁকতে শুরু করে। কিন্তু কিছুক্ষণ পর নিকি লিওকে সেখানে দেখে রেগে জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো। নিকি তানিয়াকে বলে জেসিকাকে নিয়ে এখান থেকে চলে যাও। তারা যখন যাচ্ছিল তখন লিও জোসিকে সেই আঁকাটা দেয় যাতে সে তার জন্য একটা ভালুক আর তার একটা ছোট ভালুক শিশু এঁকেছিল। তাদের চলে যাওয়ার পর লিও নিকির কাছে এসে তাকে নাদরার ছবি দেখায়। নিকি বলে নাদরা আমার সাথে কাজ করে না আর আমি তার সম্পর্কে কিছু জানি না। তখনই লিও তাকে নাদরার সেই অন্ধকার ছবিটা দেখায় আর রাগের সাথে ইশারা করে জিজ্ঞাসা করে
নাদরা কোথায়। এতে নিকিও রেগে যায় আর সেই রেস্টুরেন্টের নিরাপত্তা কর্মীদের বলে, এই লোকটা আমাকে বিরক্ত করছে, তাই একে এখান থেকে বের করে দাও। কিন্তু নিরাপত্তা কর্মীরা লিওকে কিছু বলে না। লিও স্ক্র্যাচ প্যাডে লিখে নিককে বলে, তোমার বস ম্যাক্সিম কি জানে যে তুমি তার যৌনকর্মীদের অন্য ক্লায়েন্টদের কাছে পাঠিয়ে তাদের কাছ থেকে কমিশন নাও? এতে নিকি একটু ঘাবড়ে যায়। সেখান থেকে যাওয়ার আগে লিও ওসওয়াল্ডের দেয়া নিকির টাকাগুলো নিকির টেবিলের উপর ছুঁড়ে ফেলে দেয়। সেখান থেকে বেরিয়ে লিও একটা সুইমিং পুলে যায়। সে নাদরাকে খুঁজে পাচ্ছিল না, তাই খুব চিন্তিত ছিল। তখনই সেখানে একটা ছেলেকে ফোনে কথা বলতে দেখে তার মাথায় একটা বুদ্ধি আসে। সে দ্রুত নাদরার নাম্বার ট্র্যাক করার জন্য ফুড ভেন্ডিং মেশিনের কাছে গিয়ে মেশিনে নাদরার নাম্বার টাইপ করতে শুরু করে, কিন্তু মেশিনটা তাকে নাম্বারটা মুখে বলতে বলে। তখন লিও ও সেখানে দাঁড়িয়ে থাকা একজন লোককে যে গেম খেলছিল তাকে ইশারা করে বোঝায় যে সে কথা বলতে পারে না, তাই সে যেন তাকে সাহায্য করে। লোকটি মুখে নাম্বারটা বলে মেশিনকে জানায়, কিন্তু মেশিন নাদরার নাম্বার ট্র্যাক করতে পারে না। তবে ডিসপ্লেতে একটা ঠিকানা দেখায়। লিও তখনই সেই ঠিকানায় যায়। সেখানে গিয়ে একজন মহিলা তাকে একটা অ্যাপার্টমেন্টে নিয়ে যায়। সেখানে গিয়ে মহিলাটা তার পরচুলা খুলে ফেলে আর লিও বুঝতে পারে যে সে আসলে লোবা। লিও তখন বুঝতে পারে যে সেই অন্ধকার ছবিতে নাদরা ছিল না, বরং লোবাই ছিল। লোবা তাকে জানায় নাদরার টাকার খুব দরকার ছিল, তাই বাধ্য হয়ে আমাকে আর নাদরাকে নিকির জন্য যৌনকর্মী হিসেবে কাজ করতে হচ্ছিল। এই কথা বলতে বলতে লোবা রেগে গিয়ে লিওকে ইলেকট্রিক শক দিয়ে অজ্ঞান করে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর লিওর জ্ঞান ফিরলে সে সেখানে ড্রোনের মাধ্যমে তার অর্ডার করা খাবার দেখতে পায়। সে যখন খাবারটা ফ্রিজে রাখতে যায় তখন সেখানে নাদরার মায়ের নাম্বার পায়। লিও সেই নাম্বারটা তার ডায়েরিতে টুকে নেয় আর সেখান থেকে একটা ল্যাবে গিয়ে কিছু ফোন বুক নিয়ে আসে। বাড়িতে এসে সে সেই ফোন বুকগুলোতে নাদরার মায়ের নাম্বার দিয়ে তার ঠিকানা খুঁজতে শুরু করে। অন্যদিকে ম্যাক্সিম তার গুন্ডাদের সাথে নিককে আহত অবস্থায় ক্যাকটাস আর ডাকের কাছে নিয়ে যায়। ম্যাক্সিম ক্যাকটাসকে বলে, নিকি আমাদের কাছে কিছু লুকাচ্ছে, তাই তোমাকে তাকে টর্চার করে সব তথ্য বের করতে হবে। ম্যাক্সিম ক্যাকটাসকে এটাও জানে যে তোমার আর তোমার মেয়ের নকল ডকুমেন্ট কালকের মধ্যে তৈরি হয়ে যাবে। এই কথা বলে সে সেখান থেকে চলে যায়। সে চলে যাওয়ার পর ক্যাকটাস ডাকের সাথে মিলে নিকির কাছ থেকে গোপন তথ্য বের করার জন্য তাকে টর্চার করতে শুরু করে। পরের দিন ক্যাকটাস ডাকের ক্লিনিকে যায়। ভেতরে গিয়ে সে দেখে যে ডাক চেঞ্জিং রুমে একটা গোপন ক্যামেরা লাগিয়ে রেখেছে, যার মাধ্যমে সে ছোট মেয়েদের পোশাক বদলানো দেখত। সে রুমে গিয়ে ক্যাকটাস ক্যামেরাটা খুঁজে পায়। তখন সে আরো একটা গোপন ক্যামেরা দেখতে পায়। এটা দেখে ডাকের ওপর তার খুব রাগ হয়। সে দ্রুত অন্য রুমে গিয়ে ডাককে ধরে তাকে সতর্ক করে দেয়, এরপর থেকে তুমি আমার মেয়ের থেকে দূরে থাকবে আর তার সাথে কথা বলবে না। ক্যাকটাস তাকে মারতে মারতে বলে, এরপর থেকে তুমি তোমার ক্লিনিকেও কখনো ছোট মেয়েদের সার্জারি করবে না। ডাক ভয় পেয়ে বলে, আমি এরপর থেকে আর কখনো এমন করব না। ঠিক তখনই ক্যাকটাসের কাছে ম্যাক্সিমের ফোন আসে। সে তাকে বলে দেয় যে তোমার ডকুমেন্ট তৈরি, এসে নিয়ে যাও। ক্যাকটাস এই কথাটা ডাককে জানায় আর তার সাথে মলে পার্টি করতে বেরিয়ে যায়। এদিকে লিও ফোন বুক থেকে নাদরার মায়ের নাম্বারের ঠিকানা খুঁজে পায়। সে তৈরি হয়ে নাদরার মায়ের বাড়িতে যায়। সেখানে সে নাদরার মাকে তাদের দুজনেই ভিডিও দেখায়। নাদরার মা তাদের ভিডিও দেখে খুব আবেগপ্রবণ হয়ে ওঠেন। তিনি কাঁদতে কাঁদতে বলেন, নাদরা আমাকে তোমার সম্পর্কে ফোনে বলেছিল। সেই সাথে তিনি লিওকে বলতে শুরু করেন যে জোসি নাদরার মেয়ে আর ক্যাকটাস তার স্বামী, কিন্তু ক্যাকটাস খারাপ কাজে জড়িয়ে যাওয়ায় নাদরাকে খুব অত্যাচার করত। তাই নাদরা টাকা জমিয়ে তার মেয়েকে নিয়ে অন্য কোনো দেশে চলে যেতে চেয়েছিল। এইসব শুনে লিও বুঝতে পারে যে নাদরার নিখোঁজ হওয়ার পেছনে ক্যাকটাসের হাত আছে, আর যে মেসেজগুলো নাদরার নাম্বার থেকে এসছে সেগুলো নাদরা নয় বরং অন্য কেউ করেছে। বন্ধুরা, এখানে আমাদের সেই দিনের একটা ছোট্ট দৃশ্য দেখানো হয় যেদিন লিও নাদরাকে তার কাজের জায়গায় বিছানা দেখানোর জন্য নিয়ে গিয়েছিল। সেখানেই ক্যাকটাস লুকিয়ে তাদের দুজনকে দেখছিল, আর তারা দুজন কাজের জায়গায় যেতেই সে লিওর বাড়িতে গিয়ে তাদের দুজনের চায়ে অজ্ঞান আর ওষুধ মিশিয়ে দেয়, আর তারা কাজের জায়গা থেকে ফিরে এসে সেই চা পান করে অজ্ঞান হয়ে যায়। তখন ক্যাকটাস নাদরাকে তুলে গাড়িতে ভরে সেখান থেকে অপহরণ করে নিয়ে গিয়েছিল। বর্তমানে যখন ডাকের ক্যাকটাস মলের পার্টি করছিল তখন ডাক ক্যাকটাসকে বলে, ম্যাক্সিমের কাছে ডকুমেন্ট নিতে যাওয়ার আগে আমরা রেড সেন্টারে যাব। ক্যাকটাস রাজি হয়ে যায় আর তারা সেখান থেকে রেড সেন্টারে যেতে শুরু করে। ক্যাকটাস হাঁটতে হাঁটতে একটা দোকান থেকে টাকা না দিয়েই কিছু খাবার তুলে খেতে শুরু করে। ঠিক তখনই ডাক ক্যাকটাসকে বলে, আমি অনেকদিন ধরে নাদরার ফোন থেকে লিওকে টেক্সট মেসেজ পাঠাচ্ছি, কারণ তুমি প্রতিবার আমার উপর রাগ করো। তার কথা বলার সময় মলের একজন নিরাপত্তা কর্মী এসে ক্যাকটাসকে বলে, আপনাকে এই খাবারের জন্য টাকা দিতে হবে। ক্যাকটাস এর এমনিতেই ডাকের কথায় রাগ হচ্ছিল, সেই রাগে সে নিরাপত্তা কর্মীর উপর দেখায় আর তাকে মেরে ফেলার হুমকি দেয়। এটা দেখে ডাক ক্যাকটাসকে শান্ত হতে বলে, কিন্তু তখনই ক্যাকটাস ডাককে জোরে একটা ঘুষি মারে, যার ফলে ডাকের মুখ থেকে রক্ত বের হতে থাকে। ডাক ক্যাকটাসের এই আচরণে খুব দুঃখ পায়। তারা দুজনই সেখান থেকে রেড সেন্টারে যেতে শুরু করে। অন্যদিকে লিও তার বাড়িতে এসে নাদরার ফোনে মেসেজ করে জানতে চায় ক্যাকটাস আমাকে কোথায় পাবে। জবাবে ডাক লিওকে জানে যে ক্যাকটাস ম্যাক্সিমের বাড়ি আছে। এর দেখে লিও একটা
বড় লোহার রড তুলে ম্যাক্সিমের বারে যেতে শুরু করে। ডাক আর ক্যাকটাস রেড সেন্টারে চলে যায়। সেখানে ডাক দুজন মেয়েকে রুমে নিয়ে যায়। তখনই ক্যাকটাসের কাছে ম্যাক্সিমের ফোন আসে। সে তাকে বলে, তোমার ডকুমেন্টগুলো নিয়ে যাও। এতে ক্যাকটাস তার মেয়েকে নিয়েই ম্যাক্সিমের কাছে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। লিও ম্যাক্সিমের বাড়ি পৌঁছায়। সেখানে সে প্রথমে বাইরের বাউন্সারদের মারে, এরপর ভেতর গিয়ে বাড়ির কাউন্টারে থাকা লোকগুলোকে পেটানোর পর বাড়ির ভেতর ঢুকে আরো একজন বাউন্সারকে মারে। এরপর সে চুপিসারে ম্যাক্সিমের অফিস রুমে ঢোকে, একটা মূর্তি তুলে তার মুখে মেরে তাকে মারাত্মকভাবে আহত করে দেয় আর ক্যাকটাসের ডকুমেন্টগুলো তুলে বার থেকে পালিয়ে যায়। কিছুক্ষণ পর যখন ক্যাকটাস বাড়ি পৌঁছায় তখন দেখে যে সবাই মারাত্মকভাবে মার খেয়েছে। সে ম্যাক্সিমের কাছে অফিস রুমে গিয়ে জিজ্ঞাসা করে, এখানে কি হয়েছে? ম্যাক্সিম জানায় লিও এখানে এসেছিল আর তোমার ডকুমেন্টগুলো নিয়ে পালিয়ে গেছে। তার পরের দৃশ্যে দেখা যায় লিও ডকুমেন্টগুলো নিয়ে ডাক পালিয়ে গেছে। এটা দেখে ক্যাকটাস বুঝে যায় যে ডকুমেন্টগুলো থেকে লিও তার বাড়ির ঠিকানা পেয়ে গেছে এবং সে সোজা তাদের বাড়িতেই যাচ্ছে। ক্যাকটাস দেরি না করে তার মেয়ে জোসিকে নিয়ে নিজের বাড়ির দিকে রওনা হয়। সে ডাককেও ফোন করে দ্রুত তার বাড়িতে পৌঁছাতে বলে। অন্যদিকে লিও ক্যাকটাসের বাড়িতে পৌঁছে একটা লোহার রড দিয়ে দরজা ভেঙে বেসমেন্টে ঢুকে যায়। সেখানে নাদিরাকে বাধা অবস্থায় দেখে তাকে খুলে মুক্ত করে দেয়। নিকি সেই মুহূর্তে আস্তে আস্তে সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে। এদিকে ক্যাকটাসও বাড়িতে পৌঁছে যায়। সে জোসিকে একটা ঘরে ঢুকিয়ে লুকিয়ে থাকতে বলে এবং দরজা বন্ধ করে দেয়। তারপর সে তার ধারালো ছুরিটা বের করে চুপিসারে বেসমেন্টের দিকে যেতে থাকে। ঠিক সেই সময় লিও বেসমেন্টে একটা কাঠের দরজা দেখতে পায়। তখনই নিকির নিথর দেহ বেসমেন্টে আছড়ে পড়ে, যাকে ক্যাকটাস মেরে ফেলেছে। ক্যাকটাস সেখানে এসে লিওর দিকে সেই কাঠের দরজার চাবি ছুরি দিয়ে বলে, ওখানে গিয়ে দেখো, তোমার জন্য কিছু বিশেষ জিনিস আছে। লিও দরজা খুলে ভেতরে যায়। প্রথমে সে ফ্রিজ খোলে কিন্তু সেটা খালি ছিল। এরপর এক কোণে সে নাদরার মৃতদেহ দেখতে পায় যা প্লাস্টিক দিয়ে মোড়ানো ছিল। এটা দেখে লিও খুব ভেঙে পড়ে। সে নাদরার দেহটা তুলে সেখান থেকে বেরিয়ে যেতে চায়, কিন্তু ক্যাকটাস লোহার রড হাতে তার রাস্তা আটকে দাঁড়ায়। লিও তখন নাদরার শরীরটা একটা টেবিলের উপর রেখে ক্যাকটাসের সামনে দুহাত ছড়িয়ে দাঁড়ায়। ক্যাকটাস তখন লিওকে সব সত্যি কথা বলতে শুরু করে। প্রথমে আমি নাদরাকে কিডন্যাপ করি, তারপর এখানে বেসমেন্টে নিয়ে এসে তার পুরো শরীর প্লাস্টিক দিয়ে মুড়ে দেই, যার ফলে তার শ্বাস নিতে কষ্ট হতে থাকে। আমি তাকে অনেকবার কষ্ট দিয়েছি, অত্যাচার করেছি, কারণ সে আমার মেয়েকে আমার থেকে দূরে নিয়ে যেতে চেয়েছিল, তাই আমাকে তাকে মেরে ফেলতে হলো। এই কথা বলার পর ক্যাকটাস লোহার রড দিয়ে লিওকে আঘাত করতে শুরু করে, কিন্তু লিও রডটা ধরে ফেলে। তখন ক্যাকটাস তার ছুরি বের করে লিওকে মারতে চায়। লিও তার ছুরিটা ধরে উল্টো দিকে ঘুরিয়ে ক্যাকটাসের গলার আরপার করে দেয়। ক্যাকটাসের গলা থেকে রক্ত ঝরতে থাকে এবং সে ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ে। লিও নাদরার শরীর থেকে প্লাস্টিকের কভার সরিয়ে দেয় এবং তাকে দেখে চিৎকার করে কাঁদতে শুরু করে, কিন্তু বেচারার গলা দিয়ে এতটুকু আওয়াজ বের হয় না। লিও নাদরার কপালে একটা চুমু খায় এবং কাঁদতে কাঁদতে তার দেহটা তুলে বাইরে যেতে শুরু করে। সে ভেতর থেকে পুরোপুরি ভেঙে পড়েছিল, তার হাঁটার শক্তিও ছিল না, তাই সে অল্প একটু এগিয়ে নাদরার দেহটা নিজের কাছে রেখে কাঁদতে কাঁদতে ফোনে তাদের ভালোবাসার মুহূর্তগুলোর ভিডিও দেখতে থাকে। অন্যদিকে ক্যাকটাসের বাড়িতে ডাক পৌঁছায়। সে একটা ঘরে জোসিকে তালাবন্ধ অবস্থায় দেখে। এরপর বেসমেন্টে গিয়ে ক্যাকটাসের গলায় ছুরি গাঁথা দেখে অবাক হয়ে যায়, কিন্তু সে ক্যাকটাসকে সাহায্য না করে তাকে বলে, তুমি আমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছো। তাই ডাক তাকে সাহায্য না করে সেখান থেকে যাওয়ার সময় তার মোবাইল স্ক্রিনটা ক্যাকটাসের দিকে ঘুরিয়ে দেয়, যেখানে জেসির ঘরের ক্যামেরা লাগানো ছিল। ডাক জেসির ঘরে গিয়ে তাকে তুলে সেখান থেকে বেরিয়ে যায়। এটা দেখে ক্যাকটাস বুঝতে পারে যে ভবিষ্যতে ডাক তার মেয়ের সাথে খারাপ কিছু করবে, আর সেই মুহূর্তেই ক্যাকটাসের মৃত্যু হয়। এদিকে ডাক লিওর কাছে গিয়ে তাকে লাথি মেরে অজ্ঞান করে দেয়। তারপর তাকে নিজের ক্লিনিকে নিয়ে যায়। সেখানে সে লিওর গলায় একটা ইলেকট্রিক ভয়েস বক্স লাগাতে শুরু করে, কারণ সে লিওর মুখ থেকে সরি কথাটা শুনতে চেয়েছিল। তার গলায় ভয়েস বক্স লাগানোর পর সে লিওকে সরি বলতে বলে, কারণ লিও জোসিকে এতিম করে দিয়েছে। লিওর অবস্থা খুবই খারাপ থাকার কারণে তার মুখ দিয়ে একটা শব্দ বেরোচ্ছিল না। এটা দেখে ডাক রেগে গিয়ে তাকে আরো বেশি অত্যাচার করতে থাকে। পরের দিন সকালে ডাক লিওকে গাড়িতে বসে কোথাও যেতে শুরু করে। রাস্তায় সে লিওর সাথে জেসির দেখা করায়। কিছুক্ষণ পর সে একটা ব্রিজের কাছে গাড়ি থামে এবং লিওকে সেখান থেকে একটা বেঞ্চে বসিয়ে ব্রিজে লাগানো একটা তালা খুলে দেয়। এরপর সে লিওকে তুলে ধরে রেগে গিয়ে এবং ক্যাকটাসকে মারার জন্য তার মুখ থেকে সরি কথাটা বের করতে বলে। ঠিক তখনই লিও একটা লম্বা শ্বাস নিয়ে ডাককে তুলে ধরে পানির মধ্যে ঝাঁপ দেয়। পানি নিচে লিও ডাককে শক্ত করে ধরে রাখে এবং ততক্ষণ ছাড়ে না যতক্ষণ না ডাকের মৃত্যু হয়। ডাক মারা যাওয়ার পর লিও পানির উপরে উঠে সাঁতার কাটতে শুরু করে। তখন ব্রিজের উপরে দাঁড়িয়ে থাকা জোসি লিওকে জিজ্ঞাসা করে, লিও তুমি কি ঠিক আছো? এটা শুনে লিও ভয় পেয়ে যায় এবং তাকে ব্রিজ থেকে দূরে সরে যেতে ইশারা করে। লিও জেসিকে কথা বলে বোঝানোর চেষ্টা করে, আর সেই মুহূর্তে সে প্রথমবারের মতো কথা বলে ওঠে।
জোসি ব্রিজ থেকে দূরে সরে যাও। নিজের কণ্ঠস্বর শুনে সে নিজে অবাক হয়ে যায়। এরপর লিও ব্রিজের ওপরে জোসির কাছে আসে। জোসি তাকে বলে, তোমার গলাটা তো খুব মজার। এটা শুনে তারা দুজন হাসতে থাকে। লিও জোসিকে বলে, আমি তোমাকে আমার দিদার কাছে নিয়ে যাব, যিনি তোমাকে খুব ভালোবাসবেন। সেখান থেকে লিও জোসির সাথে একটা হোটেলে কিছু খেতে যায়। সেখানে লিও জোসির হাতে একটা ব্রেসলেট দেখতে পায়, যার মধ্যে তার খোদাই করা কাঠের ডিজাইনগুলো ছিল, যা সে নাদিরাকে দিয়েছিল। তখন লিও জোসিকে আরো একটা সি হর্স এর ডিজাইন উপহার দেয়, যেটা সে নাদিরার জন্যই বানিয়েছিল। আর এখানেই দারুণ সিনেমাটা শেষ হয়ে যায়। প্রিয় লিসেনার, কেমন লাগলো সিনেমাটি অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর এরকম ধরনের মুভি পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো মুভি নিয়ে।